গণজাগরণ বইটা লেখলেন, গণজাগরণ বইতে আপনি মুসলিম সাহিত্য সমাজ থেকে ধরতে চেয়েছিলেন 1926 সাল থেকে, কিন্তু আপনি মুখবন্ধে প্রাচীনকাল পাল বংশ থেকে এই ভূখণ্ডে একটা গণজাগরণ সংগঠিত হওয়ার আলো ছিল, অর্থাৎ গণজাগরণ চলমান ছিল, এটা বলেছেন। কিন্তু তো আমাদেরকে দর্শককে কি একটু ধারণা দিবেন যে কিভাবে এই প্রাচীনকাল অর্থাৎ মুসলিম সাহিত্য সমাজের আগের যে চলমানটা ছিল সেটার কতটুকু আপনি ধরেছেন এই বইয়ে, এবং আর কি বাদ আছে আপনার সংক্ষেপে? ধন্যবাদ নুরুজ্জামান ভাই। আমি আসলে বাংলাদেশের নবজাগরণ বলতে যে 1926 সাল থেকে মানে বুদ্ধির মুক্তি আন্দোলন থেকে শুরু করলেও আমার কৈফিয়ত অংশে আমি কিন্তু বলেছি যে এইখানকার মাটি বা এই অঞ্চলের ভূপ্রাকৃতিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের ভিতরে একটা স্বাধীন সত্তা ছিল, এবং সেই স্বাধীন সত্তার পরিচয় আমরা বিভিন্ন ক্ষেত্রে পাই। আমি হয়তো কিছু উদাহরণ টেনেছি, কিন্তু আমার মনে হয় যে এর বাইরেও অনেকগুলো উদাহরণ রয়েছে, এবং এমনও কিছু উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো হয়তো অনেক পুরনো, আমরা হয়তো কালের গর্ভে সেগুলো ভুলতে বসেছি, কিন্তু সেগুলোকে আমাদের মাথায় রাখা উচিত। আমি পাল বংশের কথা বলছি, এবং আমরা বলছি যে এই যে আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক সরকারের যে ধারণা ছিল যে মানে জনগণের ভিতর থেকে মানে একটা বিয়ে তৈরি হবে, প্রতিনিধিত্ব তৈরি হবে, তো সেই ধারণাটা কিন্তু মানে পাল বংশের যে প্রথম রাজা, হ্যাঁ, তো তার ক্ষেত্রে কিন্তু এটা তৈরি হয়েছিল। ফলে এই যে ধরেন গণতন্ত্রের ধারণা বা এই যে জনগণের ভিতর থেকে মানে শাসক বেছে নেওয়া বা প্রশাসক বেছে নেওয়া, সেটা আমাদের এখানে কিন্তু তাহলে অনেক পুরনো একটা রেকর্ড। আবার পরবর্তী সময়ে ধরেন আমরা দেখি যে আমাদের এখানে কিন্তু এই যে মধ্যযুগের সময় যদি আমরা বলি, 12 ভূঁইয়াদের যে অবদান, মানে ইশাখার মতো ধরেন মানুষকে কিন্তু আমরা তো এই মাটি থেকেই পেয়েছি। বা তারও পরে যদি আমরা বলি যে ধরেন ব্রিটিশ সময়ে আমরা জানি যে আমাদের এখানকার যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল, সেই ফকির সন্ন্যাসী বিদ্রোহেরও কিন্তু মূল জায়গাটা এখানে। বা তারও পরে যদি আমরা ধরেন মানে মানে সব জায়গাতে আমরা খেয়াল করলে বিদ্রোহ, তেভাগা আন্দোলন, নানকার বিদ্রোহ, টং বিদ্রোহ, এরকম অনেক অনেকই আছে। ইভেন এই যে যুগান্তর দল বা অনুশীলন দল, এদের কিন্তু ঢাকা কেন্দ্রিক একটা বড় ভূমিকা ছিল, বা ধরেন বরিশাল অঞ্চলে। তো সেই সব জায়গা থেকে আমরা খেয়াল করে দেখবো যে এইসব অঞ্চলেই মানে এখানকার মাটির ওই যে কথাটা আমরা বারবার বলছি যে আমরা আব্দুল করিম সাহিত্য বিশারদের বই পড়লে বুঝতে পারি, আমরা আবুল মনসুর আহমেদের বই পড়লে বুঝতে পারি, আমরা নীরজচন্দ্র চৌধুরীর বই পড়লে বুঝতে পারি যে এখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এখানকার মানুষের বৈশিষ্ট্য, এখানকার আবহাওয়ার বৈশিষ্ট্য, এখানকার নদ নদীর বৈশিষ্ট্য, সবকিছুর ভিতরে একটা স্বাধীন চেতার ব্যাপার আছে, এবং সেইটার প্রমাণ নানাভাবে পাওয়া গেছে। আমাদের জন্য ট্র্যাজেডি হলো যে আমাদের এখনো যেহেতু দীর্ঘদিন আমরা ঔপনিবেশিক শাসনের ভিতরে ছিলাম, ফলে আমরা এখনো ইতিহাস মনস্ক বা শেকড় সন্ধানে ওইভাবে হতে পারিনি। আর একটা হচ্ছে যে আমাদের এই জায়গাটা যেহেতু ধরেন নদীমাতৃক একটা জায়গা, ফলে এখানে ভাঙনের ভিতর দিয়ে, নদী ভাঙনের ভিতর দিয়ে অনেক ঐতিহ্য কিন্তু হারিয়ে গেছে। আমরা কিন্তু সেই ঐতিহ্যের এখন প্রত্নতাত্ত্বিক খননের ভিতর দিয়ে সেই ঐতিহ্যগুলো কিন্তু খুঁজে পাচ্ছি। ধরেন ওয়ারি বটেশ্বরের মতন মানে এই যে ব্যবসায়িক জনপদ, সেটা তো আমাদেরই ঐতিহ্য। বা ধরেন আজ মানে আপনারা জানেন যে ভারতের ইতিহাস যদি পড়তে যেতে হয়, তাহলে সেই ইতিহাসের কিন্তু বারবার উত্তরবঙ্গের কথা আসে, এবং সেই উত্তরবঙ্গ বলতে কিন্তু আসলে বাংলাদেশের যে উত্তরবঙ্গ, আমাদের এই জায়গাটাকে কিন্তু মুখ্য বরেন্দ্র বলেন, পুন্ড্র বলেন, এইগুলো কিন্তু আজকের যে মহাস্থানগড়, রংপুর অঞ্চল ধরে এইটাই কিন্তু সেই উত্তরবঙ্গ। এবং আপনারা জানেন যে এখানে একাধিক সময় একাধিক ধরনের সভ্যতার বিকাশ হয়েছে। আমি আসলে সেই সব সভ্যতার একটা ধারাবাহিকতার আলোকে আমরা বলছি যে সেই সভ্যতার উপর দাঁড়ায় আমরা দেখছি যে 1926 সালে যে বুদ্ধির মুক্তি আন্দোলন হয়েছিল, সেটা একটা নবজাগরণের প্রেক্ষাপট, এবং সেই নবজাগরণের হাত ধরে আমি এই বইয়ের ভিতরে বলার চেষ্টা করছি, বা আমি এই গবেষণাকে যখন আরো বিস্তৃতভাবে নিয়ে আসবো সেখানেও বলার চেষ্টা করছি যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতির ভিতরে কিন্তু নবজাগরণ সংগঠিত হয়, কিন্তু সব জাতি তার নবজাগরণকে আইডেন্টিফাই করতে পারে না, চিহ্নিত করতে পারে না, বা নবজাগরণের শক্তিকে কাজে লাগাতে পারে না। আমাদের সৌভাগ্য হলো যে আমরা আমাদের নবজাগরণকে অন্তত স্বাধীনতা পূর্ববর্তী সময় চিনতে পেরেছি, এবং আমরা মনে করছি যে 1926 থেকে 1971 সাল পর্যন্ত। আমি আসলে মূলত ধরছি যে 1921 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিতর থেকে 1921 থেকে 1971-এর যে 50 বছর, এবং এই 50 বছরে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিতর দিয়ে বুদ্ধির মুক্তি আন্দোলন, তারপরে
যে ওই মানে রেনেসা যে হয়েছিল, যে পূর্ব বাংলা রেনেসা সংস্কার কমিটি বা বা ধরেন হচ্ছে প্রগতিশীল লেখক সাহিত্য প্রগতি সংঘর যে বিষয়গুলো ছিল, এবং পরবর্তীতে যে ভাষা আন্দোলনের ব্যাপার, পরবর্তীতে ধরেন আমাদের 66 সবগুলাই কিন্তু ভাষার দাবি প্রতিষ্ঠার একদম আন্দোলন করেছে। 69-এর গণঅভ্যুত্থান বলেন, 70-এর নির্বাচন বলেন, সবকিছুর ভিতরে দিয়ে একটা নতুন করে নবজাগরণ সংগঠিত হয়েছে, এবং এই নবজাগরণ পূর্ণতা পেয়েছে 1971-এ। এবং আমাদের নবজাগরণের বিশেষ বৈশিষ্ট্য হলো যে আমাদের নবজাগরণ একটা স্বাধীন দেশের জন্য, স্বাধীন দেশের স্বাধীন ভাষার অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে। এখন আমাদের কাজ হলো যে এই যে স্বাধীনতা পরের যে 50 বছর পেরিয়ে গেলাম, কিন্তু 50 বছর পেরিয়ে গেলে এখন আমাদের ওই নবজাগরণ ভালো করে বুঝতে হবে, নবজাগরণের গভীরতা বুঝতে হবে, এবং সেই নবজাগরণের গভীরতা বা নবজাগরণের যে চেতনা ছিল, সেই চেতনার ভিতর দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, আমাদের স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোকে নির্মাণ করতে হবে, সেই ইতিহাস নির্মাণ করতে হবে। এবং সেই ইতিহাস নির্মাণের জন্য আমার এই প্রয়াস যে বাংলাদেশের নবজাগরণ ও মুসলিম সাহিত্য সমাজ, অন্বেষা, অবলোকন। সবাইকে ধন্যবাদ।